কতগুলো ছাপোষা হারামজাদা যারা জন্মেছে, যারা মামুর জোরে বিসিএস ক্যাডারে একটা পরীক্ষায় মামুর জোরে বিসিএস ক্যাডারে চাকরি করেছিল কয়েকদিন, তারপরে সাংবাদিক বনেছিল, তারপরে সালমান রহমান বেক্সিমকোর পয়সায় ডয়চে ভেলেতে বেক্সিমকোর অবৈধ পয়সা দিয়ে একটা শো রান করিয়েছিল ডয়চে ভেলেতে, এবং যেই হাসিনা ক্ষমতা থেকে গিয়েছে ওই পয়সা বন্ধ হয়েছে। হাসিনার পাচাটা এবং সালমান রহমানের মুদ খাওয়া শুয়োর ওখান থেকে নিউ ইয়র্কে এসছে। নিউ ইয়র্কে এসে নাম না জানা টয়লেট পেপার জাতীয় একটা পত্রিকা, তার নাম ঠিকানা, সেখানে সে জয়েন করেছে। জয়েন করে এই শুয়োর বলেছে যে নোবেল তো একটা প্রাইজ, এটা তো যে কেউ পাইতে পারে, এবং বলছে কোথায় জানেন? নিউ ইয়র্কের কতগুলো রিক্সাওয়ালা, নিউ ইয়র্কের কতগুলো ইন্স্যুরেন্স ধাক্কাওয়ালা ব্যবসা করত, নিউ ইয়র্কের কতগুলো পাচাটা হারামজাদা, এরা তাকে একটা অভ্যর্থনা দিয়েছে। জামাইকা নামক একটা জায়গায় অভ্যর্থনা দিয়েছে। ওই অভ্যর্থনাটা পরিচালনা করেছে এক হুবড়ি, যার নাম ফখরুল ইসলাম দেলোয়ার। এই ফখরুল ইসলাম দেলোয়ার কি করেছে? প্যান্ডেমিকের সময় সিটির থেকে বিনা পয়সায় শুয়োরের মাংস এনে জামাইকা ইসলামিক সেন্টারে জুমার নামাজের পরে দিছে। এই ফখরুল ইসলাম দেলোয়ার এই শুয়োরের মাংস এনে যখন মসজিদে দিল, এই হারামজাদা কুত্তার বাচ্চা হুবড়ি তখনও জানে না যে সব মুসলমানদের মসজিদে বসে শুয়োর খাওয়াইছে। এখন এই শুয়োর খাওয়ানো হুবড়ি আর এক শুয়োর খোর খালেদ মহিউদ্দিনকে ওইখানে নিছে, নিয়ে একটা হল ভাড়া করছে। খালেদ মহিউদ্দিন বাংলাদেশের নতুন বেশ্যা, হাসিনা সাম্রাজ্যের নতুন বেশ্যা খালেদ মহিউদ্দিন। যেমন ওই বাংলাদেশে যদি নতুন নায়িকা কোনোদিন নিউ ইয়র্কে আসে, ওই নতুন নায়িকার পাছায় তেল মারার জন্য নিউ ইয়র্কের কিছু নগদ পয়সাওয়ালা লোকজন আছে, তার পিছনে দৌড়ায়। তো খালেদ মহিউদ্দিন হইছে বাংলাদেশ থেকে আগত নতুন বেশ্যা, তার পাছায় তেল মাখার জন্য জামাইকায় একটা অভ্যর্থনার আয়োজন করছে। ওই অভ্যর্থনার সামনে দেখছি বাংলাদেশি কমিউনিটির কতগুলো না খাস্তা শুয়োর বৈশা বৈশা হাতে তালি দিতেছে আর শুনতেছে নোবেল, এটা তো একটা প্রাইজ। এই ওদের এত জলে কেন? ওদের মানে ভাই জলে একটা কারণের জন্য। বাংলাদেশে কোনো একটা সময় আমরা একটা খনার বচন শুনেছি, প্রভাব, আঙ্গুর ফল টক। ওদের জলে এই জন্য যে নোবেল প্রাইজ তো দূরে থাক, খালেদ মহিউদ্দিনকে আমাকে একটা বলেন, ওরে যদি বাংলাদেশের কোন পুরস্কার দেওয়া হয় কি পুরস্কার পাবে জানেন? আমি জানি। খালেদ মহিউদ্দিন হিরো আলম পুরস্কার পাবে, আলফ্রেড নোবেল পুরস্কার পাবে না। খালেদ মহিউদ্দিন কি পুরস্কার পাবে? হিরো আলম পুরস্কার। এখন লিটারালি আমি এই খালেদ বেশ্যা নামের এই হুবড়ির ও এই হারামজাদা আমার কথা শুনতেছে, এই হারামজাদাকে জানানো হয়েছে এবং এই হারামজাদা টের পাইছে যে আমি আজকের এই হারামজাদাকে নিয়ে আমি কথা বলবো। এই হারামজাদা বলছে নোবেল প্রাইজ যে কেউ পাইতে পারে, নোবেল প্রাইজ। ওইখানে বসে বলছে, ও আপনারা কেউ যদি পয়সা দিয়ে 1 কোটি 2 কোটি টাকার প্রাইজ দেন, ওটা তো নোবেলের মতো, জাস্ট একটা প্রাইজ। এখন এই শুয়োরের বাচ্চারে আমি বলি, এই খালেদ মহিউদ্দিন নামের এই হুবড়ি মামুর জোরে বিসিএস পাওয়া এই শুয়োর, সালমান রহমানের মুদ খাওয়া এবং গু খাওয়া শুয়োর এই খালেদ মহিউদ্দিন। তোমাকে বলি খালেদ মহিউদ্দিন, তুমি বলছো
টাকা হলেই ট্রফি পাওয়া যায়, প্রাইজ পাওয়া যায়, রাইট? তো এখন পৃথিবীর সর্বোচ্চ ট্রফির নাম ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি, ওটার ভ্যালু হয়েছে $20 মিলিয়ন। তো তুমি খালেদ মহিউদ্দিন বলবা যে কেউ $20 মিলিয়ন এক জায়গায় প্রাইজ দিলেই কি তারা ফিফার চ্যাম্পিয়ন হবে? মানে কেউ $20 মিলিয়ন গিফট করলো, তাইলে কি ওটা $20 মিলিয়ন একটা প্রাইজ দিলেই কি ওইটা ফিফা ওয়ার্ল্ড কাপ হবে? খালেদ মহিউদ্দিন, আরেকটা কথা, রবার্ট এ ওয়েলস অ্যাওয়ার্ড ইন কেমিস্ট্রি, এটা কেমিস্ট্রিতে এই রবার্ট ওয়েলস অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রতি বছরে, যেটার ভ্যালু $500,000। এখন কথা হচ্ছে খালেদ মহিউদ্দিন, তোরে যদি কেউ ডাইকা এই $500,000 দেয়, মঙ্গার ঘরের মঙ্গা হারামজাদা, তোর মাথায় কি এই আকল আছে? শুয়োরের বাচ্চা, তুই কি রবার্ট ওয়েলস প্রাইজ হইল? থার্ড, কাতার ফাউন্ডেশন 2009 থেকে খলিফা তামিম বিন হামাদ আল থানি, সে 2009 থেকে একটা প্রাইজ দিচ্ছে বিশ্বব্যাপী, এটাকে বলে ওয়াইস প্রাইজ ফর এডুকেশন ওয়ার্ল্ড ওয়াইড। এটার ভ্যালু $500,000, প্রতি বছর একবার দেয়। এখন খালেদ মহিউদ্দিনের কথায় কেউ $500,000 দিলেই এই ওয়াইস প্রাইজ হয়ে গেল? খালেদ মহিউদ্দিন মামুর জোরে বাংলাদেশে বসে সালমান রহমানের পা চাটা যায়, পাছায়ও চাটা দেওয়া যায়। সালমান রহমানের মুখ গ্লাসে করে তুই পানি মনে করেও খাইতে পারিস, কিন্তু সমস্যা একটা জায়গায় খালেদ মহিউদ্দিন, মানুষ যখন কিছুটা লেখাপড়া জানার পরেও সামান্য আক্কল জ্ঞান তার ভিতরে কাজ করে না। তোমার মতো লোক নিউ ইয়র্কে আসছে, নিউ ইয়র্কে আসার পরে এখানকার রিক্সাওয়ালারা তোমারে এত হাইক করছে, তুমি অবাস্তব কথাটা তুমি বলে ফেললা, নোবেল প্রাইজ জাস্ট একটা প্রাইজ, যে কেউ দিতে পারে। তোমার এত পয়সার গরম কে দেখাইছে? তোমাকে কে বুঝাইছে যে নোবেল প্রাইজ জাস্ট একটা প্রাইজ? তুমি বলছো এই প্রাইজ আপনারাও দিতে পারেন। আমি অবাক হই। আমি ধরে নেব তুমি হয়তো বিসিএস এ মামুর জোরে, পয়সার জোরে কোনো একটা জায়গায় তুমি ঢুকছো, তুমি ঢোকার পরে তোমারে কেউ বুঝায় নাই? তুমি জন্মের পরে তোমার কানে কেউ আজান দিয়ে বলে না যে শুয়োর, একটু আক্কল জ্ঞান রাখ? প্রফেসর ইউনূসকে তোমার এখন ছোট করতে হলো কিসের জন্য? তোমার আব্বু সালমান রহমান তোমার ইশারা দিয়ে দিছে। আমি তো জানি ডিবি অফিস থেকে সালমান রহমান তোমার সাথে কথা বলছে, এবং নিউ ইয়র্কের তুমি যেখানে চাকরি করা শুরু করছো ওখানে পাচাটা শুরু করে দিছো আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়ে। প্রফেসর ইউনূসকে কোথায় ছোট করা যায়? তুমি এমন ভাবে কথা বলছো যে তুমি প্রফেসর ইউনূস আসলে তোমার সাথে তার কথা হবে, তুমি তাদের তোমার কাছে আবার লোকজনরা তাদের অভাব অভিযোগ এবং দাবির কথা বলবে। খালেদ মহিউদ্দিন, এই নিউ ইয়র্কে তোমার নামে যদি একটা পুরস্কার দেওয়া হয়, ওই পুরস্কারটার নাম হবে বাংলাদেশের হিরো আলম পুরস্কার। তোমাকে ওইটা দেওয়া যাইতে পারে তোমার অর্জনের জন্য, কিন্তু তুমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আর ভবিষ্যতে এই ধরনের রেকলেস একটা মন্তব্য করো, জেকব মিল্টনকে সবাই জানে, কিছু কিছু হারামখোর শুয়োরের বাচ্চারা বলে জেকব মিল্টন মামলাবাজ। তোমার পুটকির মধ্যে আমি 1 ডজন মামলা একদিনে লাগাবো। তোমার এই সব কথাবার্তা আমি যেন দ্বিতীয়বার আর কোন জায়গায় না শুনি। আচ্ছা, আরেকটি খবর আমরা পেলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ব বরেণ্য মানুষ। আমরা ভাগ্যবান, আল্লাহ বাংলাদেশিদের উপরে অনেক দয়াবান। এই প্রথম একজন বিশ্ব বরেণ্য মানুষ আমাদের দায়িত্ব নিয়েছে। সাকিব, আপনি একটা কথা শুনলে একটু অবাক হবেন, পৃথিবীটা কেমনে যায়। এটা যদি আল্লাহর ইশারা না হয় তাইলে এটা কার ইশারা? সাকিব, আমাকে একটু বলেন। আমি অবাক হয়ে গেলাম,
একটা ক্রনোলজি আমি দেখলাম, একটা ক্রনোলজি আমি দেখার পরে আমি বললাম বলে কি, ক্রনোলজিটা হলো January 1st, 2024, Dr. Yunus was found guilty of labor law. আপনি অবাক হবেন, মানে জানুয়ারির কয় তারিখ? January 1st, 2024 ওনাকে লেবার ল এর কেসে ভুয়া ভাবে হাসিনার আদালত ডক্টর মোহাম্মদ ইউনুসকে গিলটি করা হলো এবং জুন মাসে এই আদালত 6 তালার আদালতে তাকে এই বয়সে তাকে হয়েছে। জি ওকে, জুন মাসে তাকে ইনডাইক্ট করা হলো এমবেজেলমেন্ট, ফান্ড এমবেজেলমেন্ট চার্জে। ঠিক আছে, মজার কথা হলো ওই মুহূর্তে পৃথিবীর কেউ কি জানতেন যে এই ব্যক্তি জুলাই এবং আগস্টের 8 তারিখ, 1 মাস 1.5 মাসের ব্যবধানে হি ইজ গোইং টু টেক ওভার দ্য নাম্বার 1 পজিশন ইন বাংলাদেশ? কে চিন্তা করেছে? কেউ করে নাই। এটা যদি মহান আল্লাহ পাকের ইশারা না হয়, এটা যদি দেশের 17 কোটি মানুষের উপরে আল্লাহর দয়া এবং রহমত না হয়, তাহলে কোনটা দয়া কোনটা রহমত? দর্শকবৃন্দ, আমাদের ইসলামিক থিওলজি বলে একজন শিক্ষিত, চরিত্রবান, দূরদর্শী মানুষ যখন তোমার নেতৃত্ব দেয়, এটা তোমাদের জাতির উপরে স্রষ্টার কল্যাণ, স্রষ্টার দয়া, স্রষ্টার দান। খালেদ মহিউদ্দিনের মতো হিরো আলম পুরস্কার প্রাপ্ত খালেদ মহিউদ্দিনের এই কথা শোভা পায় না। ডক্টর ইউনুস সম্পর্কে এই কথা বলা, এটা অধ্যত্ত, এ ধরনের অধ্যত্ত। সম্ভবত এটা অনেকে বলছে যে এটা এই কারণে হয়েছে যে তিনি চাচ্ছিলেন যে তার এই ঠিকানার প্ল্যাটফর্মে ডক্টর ইউনুস যেন একটা ইন্টারভিউ দেন। তো ডক্টর ইউনুস সম্ভবত তার এত ছোট প্ল্যাটফর্মে বা ঠিকানার মতো একটা বিতর্কিত পত্রিকা, কারণ আমি আর আপনি তো জানি যে ঠিকানা একটা বিতর্কিত পত্রিকা, এই বিতর্কিত জায়গায় তিনি ইন্টারভিউ দিতে চাননি। তিনি ইন্টারভিউ দিয়েছেন কোথায়? তিনি এই ডয়েচে ভেলের এখন দায়িত্বে যিনি আছেন মিস্টার আরাফাতকে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন প্রফেসর ডক্টর ইউনুস। সম্ভবত এইটাই হয়তো খালেদ মহিউদ্দিনকে একটু খেপিয়ে তুলেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে, যে তিনি তাকে সাক্ষাৎকার না দিয়ে কেন ডয়েচে ভেলেকে দিলেন। কিন্তু এখানে তো প্ল্যাটফর্ম তো একটা বড় ব্যাপার, ডয়েচে ভেলের মতো একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, সেখানে ডক্টর ইউনুস ইন্টারভিউ দিতেই পারেন। কিন্তু খালেদ মহিউদ্দিন এক্সপেক্ট করছিল যে তার ঠিকানার মতো একটা প্ল্যাটফর্মে ডক্টর ইউনুস ইন্টারভিউ দিবে, এবং না দেওয়ার কারণেই হয়তো ক্ষুব্ধ হয়ে খালেদ মহিউদ্দিন এখন এই ধরনের কথাবার্তা বলছে। এখন আমি খালেদ মহিউদ্দিন বলেছে এটা যে কেউ পেতে পারে, আমি ওখানে কারা কারা উপস্থিত ছিল তাদের নাম বলবো না, কারণ এগুলো সব হুবড়ি। দর্শকবৃন্দ, গালির কথা না। সাকিব, কথাটাকে একটু আমি আর আপনি যদি একটু বিবেচনা করি, খালেদ মহিউদ্দিনের মা ভাই বোন এখানে থাকে, ওর এখানে একটা লিগ্যাল স্ট্যাটাস দরকার, তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার বাংলাদেশে করেছে, এখানে ওই ক্যারিয়ারে সে যদি একটা ইমিগ্রেশন ক্যাটাগরিতে সে যদি যায়, তাহলে সে এখানকার লিগ্যাল স্ট্যাটাস পাবে। আচ্ছা, এখন আপনি যে কথাটা বলেছেন ওটাই হতো সত্য, যে তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারভিউ দেয় নাই, এই জন্য রাগ হয়ে এই কথাটা বলেছে। রাগ হয়ে আমরা ডক্টর ইউনুসের আরো কয়েকটা সমালোচনা আমরা কথা বলতে পারি না? যেমন আমরা বলতে পারি, ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ক্ষমতা নেওয়ার পরের থেকে স্বৈরাচারের বহু দোসররা এখনো রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। ক্যান্টনমেন্টে যারা পালিয়ে আছে তাদেরকে আপনারা এখনো গ্রেফতার করাচ্ছেন না। আপনি এখনো সার্বিকভাবে যে কোনো একটা ব্যাপারে কনস্ট্রাকটিভ আলোচনা করা যেতেই পারে। হারুন কেন অ্যারেস্ট হয় নাই, বিপ্লব কেন অ্যারেস্ট হয় নাই, মনির কেন অ্যারেস্ট হয় না, এগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করা যেতেই পারে। ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কথা বলেছে, ভাই বাংলাদেশের যে কোনো শাসকরা এই কথা থেকে শিখতে পারে। আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আমার কাজে যদি ভুল হয় উদাম করে আমাকে সমালোচনা করুন,
আমি যদি কোথাও ভুল করে থাকি, আমার ভুল নিয়ে সারাদিন আপনারা আমার অফিসের সামনে ঘেরাও করেন, অসুবিধা নাই, আপনারা এটা করেন। কিন্তু কোনো কিছু ভাঙচুর করে দেশের সম্পদের নষ্ট করেন না এবং আমাদের কাজের সময়টাকে নষ্ট করেন না। তো ইউনূসের সমালোচনা করতে গেলে এটা তুমি করো, কিন্তু তুমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করতে গিয়ে নোবেল প্রাইজটাকে তুমি এসেছো শুয়োর খাওয়ানো দেলোয়ার, সে দেলোয়ারের অনুষ্ঠানে গিয়ে তুমি তাকে এভাবে করেছ, নোবেল প্রাইজকে ছোট করেছ, তুমি ডক্টর ইউনূসকে ছোট করেছ, এমন ভাবে কথা বলেছ যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে পুরস্কার পেয়েছে এটা বাংলাদেশের যে কেউ পেতে পারে, এটা পৃথিবীর যে কেউ পেতে পারে। হাওয়ার আমি যতটুকু বললাম, আমি যদি ফার্দার খালেদ মহিউদ্দিন না এ ধরনের রেকলেস কথা যদি কারো মুখে শুনি, I'm going to use every legal tools under my disposal. কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা